আজকাল কারো কোনো লেখা কিংবা কোনো কবিতায় কণ্ঠ দিতে গেলেই সবাই আমাকে বারবার থামিয়ে দিতে চায়। চুপ, দরকার নেই, এত কিছু বলবার প্রয়োজন নেই। গলার মধ্যে চেপে ধরতে চায়, যেভাবে আমি রেইন লিলির ছুটি মুঠো করে কেটে দিচ্ছি, সেভাবে আমার কণ্ঠস্বরটাও থামিয়ে দিতে চায়। রেইন লিলির এই ছুটি মুঠো করে কেটে দেবার সাজেশন এসেছে আমাদের ঝর্ণাপুর কাছ থেকেই। যে কথাটা বলছিলাম, কোনো কবিতা পড়তে গেলে, কোনো লেখা পড়তে গেলে বারবার সবাই বলে, কী দরকার, কী প্রয়োজন। যাও, পড়লাম না কোনো কবিতা, বললাম না কোনো কিছু। প্রতিদিনের মতন রাঁধবো, বাড়বো, ঘর গোছাবো, খাবো দাবো, ঘুমাবো, দীর্ঘশ্বাস ফেলবো। তারপর আবার মুগ্ধের কথা মনে পড়ে যাবে, আবার টুনার কথাও মনে পড়ে যাবে। বরাবর সালমান হাবিবের লেখা পড়তে পছন্দ করি। তার কবিতায় কণ্ঠ দেয়া আমার একটা নেশা। আজকাল সালমান হাবিবের কবিতায় কণ্ঠ দিতে গেলেও মনে হয়, থাক, কেউ যদি বলে বসে, দরকার কি এত কথা বলবার। কথা না বললে অন্যরা জানবে কি করে? কথা বলার অধিকারটুকুও যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে বোবাকালা হয়ে জন্ম নেওয়াটাই ভালো ছিল। কোনো কথাই বলতাম না কারোর সাথে। জানি আজ আমার ভিডিও দেখে অনেকেরই একটু ঠোঁটের কোণে বাঁকা হাসি আসবে। আমি অবশ্য বরাবরই মূর্খ গিছিমের একজন মানুষ। অবাক বিষয় কি জানেন, আমার মতন মহামূর্খেরও 2-4 জন খুব ভালো বন্ধু আছে কিংবা বান্ধবী আছে, যারা এত সুন্দর লিখে যে ওদের লেখা পড়তে গেলে মনে হয় আমার মনের কথাগুলোই ওরা ওদের লেখনীতে তুলে ধরেছে। আজ তেমনই একজন প্রিয় বান্ধবীর লেখা আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে একটু ভিডিও রিলেটেড কথায় আসি। একটা মাছ নিয়েছি, ফ্রাই করে 3 মা বেটি খাবো এরকম চিন্তাভাবনা করে। কিন্তু যখন মাছ ম্যারিনেট করছি, তখনই ছোটো মেয়ে এসে হুঙ্কার দিয়ে বলল, মাছ আমি খাবো না। তো তার জন্য তাড়াতাড়ি আমি ওই পাশে চিকেন বসিয়ে দিচ্ছি। তবে মাঝে মাঝে কাঁচা কলা দিয়ে চিকেন রান্না করে খেতে আমার বেশ ভালো লাগে। আজকাল কাঁচা কলার প্রতি কেন যেন একটু ফ্যাসিনেশন বেড়ে গেছে। জিনিসটা হেলদি, ভালো, সেই জন্য। তো রান্না হতে থাক, আমি যে গল্পে ছিলাম সে গল্পে ফেরত যাই। মাছ ভাজার রেসিপি শেয়ার করবার মতন এমন কোনো বিশাল পণ্ডিত আমি হয়ে যাইনি, কিংবা মুরগির রেসিপি শেয়ার করাটাও এমন কোনো ইম্পর্ট্যান্ট কাজ না। এগুলো আমার আপুরা ভাইয়ারা আমার থেকে অনেক ভালো জানেন। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আমার প্রিয় বান্ধবী শাকেরার লেখা একটা কবিতা আপনাদের সামনে পড়ে শোনানো। আমার খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গলা দিয়ে খাবার নামে না ভেবে, ওই যে ওখানে বাচ্চারা কি খাবে, নাওয়া নেই, নেই খাওয়া, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। ফ্যানের বাতাসে বই নিয়ে বসার কথা যার, রোদে পুড়ছে, ঘামে ভিজছে, ক্ষুধা পিপাসায় চোখে অন্ধকার। কারো কপালে কালো ধুলো মাখা, কারো জামাতে রক্ত, তবুও বুকে বল, লড়ে যাব আজ, করে দেখাও বিভক্ত। মাফ করে দিস বাছারা আমার, এদিনও তোদের দেখতে হলো। আর মার বুক খালি করো নাকো, এবার তোমরা বিবেক খোলো। লেখনীতে শাকেরা হায়াত খান, কণ্ঠে সালমা। গত 18 তারিখ দুপুরের দিকে কবিতাটা আমার হাতে আসে। তখনই ডিসিশন নিয়েছিলাম ছোট্ট একটা ভিডিওতে এই কবিতাটা পড়ে শোনাবো। কিন্তু পরবর্তীতে 5-6 দিন কোনো নেট ছিল না আমাদের কারো কাছে, সেজন্য সময় মতন কবিতাটাও পড়া হয়নি। আজ অনেকটা দেরিতে এসে, অলমোস্ট 10 দিন পর এসে এই কবিতাটা পড়ছি। যাই হোক, থাকুক কবিতার অংশ। আবারও ভিডিও রিলেটেড কথায় ফিরছি। কাঁচা কলা ছিলে হলুদ লবণে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো পিস করে মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাগুলো যখন করছি, তখন মেয়েটাকে বললাম, তাড়াতাড়ি 2 বোন গোসল করে নাও। এটা মূলত শুক্রবারের একটা ভিডিও। হঠাৎ করে একটা ফোন আসলো, কেউ একজন আমাকে সারপ্রাইজ করতে চাচ্ছে। বাসার অ্যাড্রেস নিল, বলল, তুমি দিয়ে রাখো, সময় হাতে থাকলে তোমার সাথে একটু দেখা করে যাব। তখনও পুরোপুরি বিশ্বাস করিনি যে ব্যস্ত মানুষ
আসলে সময় করে আমার বাসা পর্যন্ত আসতে পারবে কি না। আবার পুরোপুরি উড়িয়েও দিতে পারছি না, কারণ দুজনেই আমরা খুব বেশি ইমোশনে ভেসে ভেসে চলেও আসতে পারে, কিন্তু এক্সট্রা কিছু যে রান্না করব সেই পরিমাণ সময়ও হাতে নেই। বিশ্বাস অবিশ্বাস দোলাচলে দুলতে দুলতে 2টো বাজলো, 2:30টা বাজলো। খানিকটা বিরক্ত নিয়ে 3টার দিকে ফোন করে বললাম, তুমি কি আসলেও আসবে? আমি কিন্তু ভাত বসাবো। দুপুর 3টায় মেহমানকে কেউ ফোন করে এই ধরনের থ্রেট করে, সেটা একমাত্র সালমার পক্ষেই সম্ভব। সে বলল, অবশ্যই আসবো, আমি আসছি, এই তোমার বাসার অ্যাড্রেস খুঁজছি, আশেপাশেই কোথাও আছি। যাক, তার কথা শুনে দৌড়ে গিয়ে ভাতটা বসালাম। এই টাইমে তো আর যাই বলুন, চা কফি দেওয়া যায় না। ভাত বসিয়েই জানতে চাইলাম, তুমি কোথায়? উত্তরে বলল, কৃষ্ণচূড়া গাছ খুঁজি। এখানে এত কম কৃষ্ণচূড়া গাছ, খুঁজেই পাচ্ছি না কোনটা তোমার। একটু হেসে দিয়ে বললাম, বেশ, তাহলে কৃষ্ণচূড়া খুঁজতে খুঁজতেই চলে আসো। একদিকে গল্প হচ্ছে, অন্যদিকে রান্না হচ্ছে, অন্যদিকে টেনশন হচ্ছে। এই সময় কী দেব, কী খাওয়াবো, আমার কাছে কিচ্ছু নেই। একে তো পরিস্থিতি খারাপ, বাসায় নেই তেমন কোনো বাজার, আবার অন্যদিকে সময়টাও এত কম, কিছু দেওয়ার পরিস্থিতিতেও আমি নেই। তবুও রিজিকের মালিক আল্লাহ, যা আছে তাই দেব। আমি জানি সে আমার কোনো কিছুতেই কোনো ভুল ধরবে না। এতটুকু আত্মবিশ্বাস থেকেই রান্নাগুলো শেষ করলাম। ঘড়ির কাঁটা দেখছি, কিচেন গোছাচ্ছি, একটু একটু ঘর গোছাচ্ছি, আবারও ফোনে কথা বলছি। এই করতে করতে কাটছে আমার সময়। অন্যদিকে ভাবছি, আজ যদি আমার ঘরে ভালো কিছু থাকতো, আর একটু হাতে সময় পেতাম, এটা করতে পারতাম, সেটা করতে পারতাম। কিছুই নেই এখন। আমি জানি অলরেডি অনেকেই আপনারা ধরে ফেলেছেন আমি কার কথা বলছি। সময় হোক, আমি আরও ক্লিয়ারলি বলবো, কারণ গল্পের একটা অংশ গতকাল রাতেই পাবলিশড হয়ে গেছে। এটা গল্পের আরেকটা অংশ। কাজেই যারা আমাদের দুজনকেই দেখেন, তারা পুরো গল্পটাই আজ আমার মাধ্যমে শুনতে পাচ্ছেন। আমি কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথা আজ তেমন বলছি না, আমি যদি খাপছাড়া কথা বলছি, তাই না? আপনাদের কাছে আজকে মনে হতে পারে সালমা আপু মনে হয় মাথা টাথা বিগড়ে গেছে। হ্যাঁ, খানিকটা তো বিগড়ে গেছেই। খুব ভালো লাগার একজন মানুষকে সামনাসামনি পেয়েছি, ভালোবাসার একজন মানুষের কবিতা পড়েছি, কাজেই মাথা খানিকটা বিগড়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক এই সময়টাতে আমি ওকে বাসার লোকেশন বুঝিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম কোন দিক দিয়ে আসবে। অন্যদিকে খুব তাড়াহুড়ো করে কিচেনটা পরিষ্কার করলাম, সেই সাথে ওর খাবারগুলো গোছগাছ করে রাখলাম। ভাতের মাড়টা গালাতে হবে, ওইটুকুই বাকি আছে। তো এরকম পরিস্থিতি চলছিল আমার। কাজের নমুনা দেখে নিশ্চয়ই বুঝছেন, ওমেন পাওয়ার মুডটা অন করে রেখেছিলাম সেই সময়। বিকেলের আড্ডা খাওয়া দাওয়া সব শেষ করে একেবারে মাগরিবের পর ধীরে সুস্থে আপনাদের সামনে আবারও হাজির হলাম। কে এসেছিল আমি জানি, আপনারা আমার থেকে ভালো করে জানেন। লাইফস্টাইল অফ দীপা থেকে দীপাপু এসেছিল ভাইয়াকে নিয়ে। এত সিম্পল দুজন মানুষ, ভর্তা ভাত শাক ভাজি ডাল দিয়েও যে মানুষকে এতটা খুশি করা যায়, তার অন্যতম নিদর্শন হচ্ছে ভাইয়া এবং দীপাপু। কোনো কিছুই করা হয়নি, কোনো সুযোগও পাইনি। খাবার পর ডেজার্ট হিসেবে ছিল একেবারে আম, তাও খুব ভালো করে কেটেও দেইনি, ওই ভাইরাল কাট আম আছে না, সেভাবেই প্লেটে তুলে দিয়েছি। তাতেই খুশি, যা দিই যেভাবে দিই তাতেই খুশি। এটা কি জানেন, এটা হচ্ছে বাকরখানি। আসলে এই বাকরখানিটা আমি সেদিন গিয়েছিলাম একটু বাইরে, তখন কিনে এনেছি। প্রায়ই আমি আয়শাকে দেখি সকালে নাস্তায় ও চা দিয়ে বাকরখানি খায়। তখন থেকে ইচ্ছে ছিল একটুখানি বাকরখানি ট্রাই করব। তো সেদিন হাতের সামনে পেলাম, সেই জন্য নিয়েছিলাম। জিনিসটা খেতে সত্যিই ভালো, আমার মেয়েরাও খুব পছন্দ করেছে। বাইরে গিয়েছিলাম শুধু বাকরখানি কিনতে তা না, মাশাআল্লাহ বাসার কাপড়ের ক্লিপগুলো সব কোথায় যেন হাওয়া হয়ে যাচ্ছে, সেই ক্লিপগুলোও কিছু কিনে নিয়ে এসেছি। এই যে, আচ্ছা, আমি তো কথা ছেড়ে অন্য কথায় বারবার চলে যাই, এটা তো আমার একটা বিশাল বড় ভুল। আমাকে যে দীপাপু আরও সুন্দর একটা জিনিস দিয়েছে সেটা কিন্তু আপনাদের দেখায়নি। দেখাচ্ছে কি, কাপড়ের ক্লিপ আর মাজুরি। এই দেখুন, এটা, এগুলো কোনোটা কিন্তু গিফট নয়, গিফট ভাববেন না, এটা ভালোবাসা, ভালোবাসার নিদর্শন।
দীপাপু একরাশ ভালোবাসা দিয়ে আমার সাথে সুন্দর একটা সময় কাটিয়ে গেছে, আমিও তার সাথে খুব চমৎকার সময় কাটিয়েছি। আজ অনেক এলোমেলো একটা ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে যায়, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।